একটা ঐতিহাসিক দিন গেছে। আমাদের মেয়েরা প্রমাণ করে দিয়েছে, অবশেষে প্রমাণ করেছে যে চাইলে আমরাও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারি। এবং আমাদের মেয়েরা সত্যিই আজকে বিশ্ব চ্যাম্পিয়ন। বাড়িতে শুধু মেয়েরা শুধু খুন্তি নাড়ানো, হ্যাঁ, সেলাই করা, বাড়ির কাজ করা, এসবের মধ্যে সীমাবদ্ধ নয়। তার প্রমাণ এর আগে আমরা অনেক পেয়েছি। ইসরোর সায়েন্টিস্ট থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় ভারতবর্ষের মেয়েরা ছাপ ছড়িয়েছে এবং প্রমাণ করে দিয়েছে যে উপযুক্ত পরিকাঠামো পেলে তারা কোথায় যেতে পারে। প্রচুর ট্রোলিং হয়েছে, প্রচুর লোকে প্রচুর কথা বলেছে। একটা পদস্খলন হলে পরে, একবার দুবার হারার পরে, 3টে ম্যাচ পরপর হেরেছে। হ্যাঁ, এটাও সত্যি, 3টে ম্যাচ পরপর হেরেছে, কিন্তু তারপরে এত ট্রোলিং যে এদের এদের রেমুনারেশন ছেলেদের রেমুনারেশনের সমান হওয়ার অধিকার কি আছে, এরা সাহস কি করে পায় খেলার। যাই হোক, আমার খুব ভালো লেগেছে এবং আমরা খুব খুশি, হ্যাপি যে ভারতবর্ষের মহিলা ক্রিকেট দল অবশেষে এই ধারণাটাকে ভুল প্রমাণ করে নিজেদের ট্যালেন্টকে দেখিয়ে, বিশ্বের সামনে দেখিয়ে প্রমাণ করতে পেরেছে যে চাইলে আমরাও পারি। এটাই হচ্ছে প্রকৃত উইমেন এম্পাওয়ারমেন্ট। আর এই উইমেন এম্পাওয়ারমেন্টের দিনে, এরকম ঐতিহাসিক দিনে, আমরাও ভাবলাম যে আমাদের একটা চ্যানেল শুরু করা যাক। তো আজকে আমাদের প্রথম দিন। নমস্কার, আমি অঙ্কুর। নমস্কার, আমি অর্পিতা। তো শুরু করতে চলেছি আজকের আলোচনা। ক্রিক আড্ডাতে আপনাদের সকলকে স্বাগত। তো আমাদের আলোচনা শুরু করতে চলেছি ক্রিকেট নিয়েই আলোচনা। তো আপনারা সবাই জানেন, কালকের ম্যাচ অনেকে দেখেছেন, অনেকে করেছি, একটু অন্যরকম ভাবে আলোচনা করব আমরা। তো তুমি কালকের ম্যাচ দেখেছো পুরোটা? হ্যাঁ, কালকের ম্যাচ দেখবো না? কালকে একটা ঐতিহাসিক দিন ছিল এবং যেভাবে আমরা সেমিফাইনাল থেকে ফাইনালে উঠেছি, তো আমার মনে হয় সেমিফাইনালের পর সেমিফাইনালের সম্পর্কে যারা জানবে তারা সবাই এই ফাইনাল দেখার জন্য আগ্রহী হয়ে উঠছে। হ্যাঁ, এক্স্যাক্টলি ওটাই হয়েছে। লোকের উৎসাহটা এত বেড়ে গেছে ফাইনালের আগে। ইভেন মেয়েদের ক্রিকেট ফাইনালের আগে টিকিট পাওয়া যাচ্ছে না। এই ঘটনা মানে এর আগে কোনোদিন কখনো কোথাও দেখা যায়নি। ভাবতেও পারেনি কেউ ভাবতে পারে এরকম জিনিসটাও হতে পারে। লোকে আগে মেয়েদের খেলা হতো, স্টেডিয়াম ফাঁকা থাকতো, থাকতো, তবে মেয়েরা খেলেওছে, অসাধারণ খেলেছে। মানে প্রথমে টুর্নামেন্টের প্রথম দিকে একটু হিকাপস ছিল, কিছু হিকাপস ছিল, ছোট মানে জিততেও জিততে পারছিল না। এখন দেখুন, শ্রীলঙ্কা, পাকিস্তান, এদেরকে হারানোটা, এদেরকে ইন্ডিয়া আগেও হারাতো, এখনো হারায়। কিন্তু পরপর 3টে জেতা ম্যাচ, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, 3টেই হেরেছে। তারপরে আমাদের মধ্যে একটু ভয় এসে গেছিল যে কি জানি বাবা, আদৌ পারবে সেমিফাইনালে যেতে। তো যাই হোক, মোদ্দা কথা টিম ম্যানেজমেন্টও ভুল শুধরে নিয়েছে। তারপরে কিছু ডিসিশনস নিয়েছে, যেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করতে চাই না। পরে ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে শুধু আলোচনা করব ইন্ডিয়া টিম নিয়ে, ইন্ডিয়াদের মহিলাদের টিম নিয়ে। তুমি বলো, তোমার কি বলার আছে ইন্ডিয়া টিম নিয়ে? আমার মনে হয় এই ভয়টা আমাদের মধ্যে এই কারণেই কাজ করছিল, কারণ এর আগে আরো দুবার এই ঘটনা ঘটেছে যে ইন্ডিয়া ফাইনাল থেকে সরে এসছে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যেত, কি মেন্স ক্রিকেট টিম বলো কি ওমেন্স ক্রিকেট টিম বলো, এমন অনেক সময় জেতা ম্যাচ আমরা হেরে চলে এসেছি এই কারণে, কারণ লাস্ট মোমেন্টে সেই প্রেসারটা রাখতে পারে। এবার এই প্রেসারটা রাখতে না পারার পিছনে কারণ আছে। মেন্স ক্রিকেট টিম আস্তে আস্তে এই প্রেসারটা অ্যাডপ্ট করে নিয়েছে, কিন্তু মেয়েদের টিম সামহাও করতে পারেনি, সামহাও না, এটা করতে পারেনি উপযুক্ত পরিকাঠামোর অভাবে। যেমন 2017 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, আমি নিজের চোখে আমার সামনে দেখা, লাস্টে 35 রান বাকি, 42 বলে, হাতে 7 উইকেট, দাসের ঘরের মতো ভেঙে গেছে। ঠিক আছে, কেউ বুঝতে পারছে না কি করবে। এর কারণ একটাই, ওদের কোনো এক্সপোজার নেই, মেয়েদের কোনো এক্সপোজার নেই। তখন 2021 সাল থেকে আস্তে আস্তে শুরু করেছে, জয়শাহ শুরু করেছে যে WPL চালু করাটা, যেটা আমাদের সৌরভ গাঙ্গুলি আর জয়শাহ দুজনের ব্যক্তিগত সিদ্ধান্ত, সম্মিলিত সিদ্ধান্ত। তো তারপর থেকে মেয়েরা আস্তে আস্তে, কি বলুন তো, ওয়ার্ল্ডের টপ মোস্ট প্লেয়ারদের সাথে একসাথে ড্রেসিং রুম শেয়ার করা, তাদের চিন্তা ভাবনা জানা, তাদের সাথে একাত্ম হওয়া, তারা কোন সিচুয়েশনে কি চিন্তা করা। আপনি ভাবুন তো, মেঘলানিংয়ের সাথে ড্রেসিং রুম শেয়ার করছে আমাদের স্মৃতি মান্ধানা, তারপরে শেফালি ভার্মায়েরা। তো ওর প্রিপারেশন, ম্যাচের আগের ওর প্রিপারেশন কি, এগুলো আস্তে আস্তে জানতে পারছে, জানতে নিজেরাই অটোমেটিক্যালি উন্নতি করেছে। আরো উন্নতি করতে হবে, একটাতে নিয়ে গা ভাসিয়ে লাভ নেই। তবে কালকের ম্যাচে তুমি আমাকে একটা কথা বলো,
কালকের ম্যাচের তোমার এক্সপিরিয়েন্স, মানে তুমি কোন কোন পজিশনে তুমি ভাবছিলে যে এইবার হেরে জেলেও যেতে পারে, সেটা আমাকে তুমি বলো। প্রথমে তো যখন নামলো তখন বেশ কনফিডেন্সের সঙ্গে নামলো, দেখতে ভালোই লাগছিল। তারপরে যখন দেখলাম আস্তে আস্তে উইকেট পড়ে যাচ্ছে, কেভি মোটামুটি আগের দিন যেমন জেমিমা খেললো, জেমিমার কাছে একটা এক্সপেকটেশন ছিল, তো সেটা আমাদের ফুলফিল হলো না। তো তারপরে আস্তে আস্তে যারা নামলো, একটা সার্টেন রান করার পরে সবাই আউট হয়ে গেল, আউট হয়ে যাচ্ছিল আর কি। তো আমরা বারে বারেই এটাই বলছিল যে এই ম্যাচের জন্য অন্তত যে রানটা করা দরকার 320 রান, যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট, তো এদের সাথে খেলতে গেলে সেই রিকোয়ারমেন্টটা দরকার, কারণ আমাদের ফিল্ডিং এবং আমাদের বোলিং অতটাও স্ট্রং নয় যতটা সাউথ আফ্রিকার। তো সেই হিসাবে যেই রানটা দরকার ছিল 320 মিনিমাম বলা হচ্ছিল, তো সেই অনুযায়ী রান করতে পারেনি, অবশেষে 299 শেষ হয়েছে। তো সেখান থেকে একটা ভয় কাজ করছিল, তাহলে হয়তো ফুলফিল হলো না ব্যাটিং রিকোয়ারমেন্টটা, ব্যাটিং এর রান রিকোয়ারমেন্টটা ফুলফিল হলো না, তাহলে হয়তো না অ্যাকচুয়ালি এখানে আমি একটা কথা বলি, মানে টুর্নামেন্টের গ্রুপ ফেজে আমরা এটাই ভুল করি যে এত রান দরকার, এত রান দরকার, এটা ম্যাটার করে না। অ্যাকচুয়ালি গ্রুপ ফেজের চাপটা একরকম থাকে, আর ফাইনাল খেলা, সেমিফাইনাল, ফাইনাল, নকআউটস এর একটা চাপ থাকে। রানস ইন দ্য বোর্ড ইজ অলওয়েজ রানস ইন দ্য বোর্ড, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। 298-99 রান করেছে ইন্ডিয়া, অনেক সাবধানী, আমি তো বলবো ইন্ডিয়া অনেক সাবধানী খেলেছে, অনেক সাবধানী। আরেকটু যদি কেয়ারফ্রি খেলতে যেত তাহলে হয়তো 20 পজিশন বেশিও হতে পারতো, আবার 20 পজিশন কমও হতে পারতো, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। ইন্ডিয়া ওই 20 পজিশনটা কম হতে দিতে চায়নি হাতে। যাই হোক, 298 রান করার পরে আমারও একটু মনে হয়েছিল, তবে কালকে যেটা আমার সব থেকে ভালো লেগেছে, তুমি যদি আমাকে সব থেকে ভালো এক্সপেক্ট মনে করো, যে ইন্ডিয়ার বোলিং ফিল্ডিং এ ইন্ডিয়ার মেয়েরা, ভারতবর্ষের মেয়েরা একটা জিনিস দেখিয়েছে, আমাদের যতটুকু রিসোর্স আছে, যা আছে আমাদের, সেইটুকু নিয়ে আমরা করব। ফিল্ডিং এ পুরো 100% দেবো, ফিল্ডিং এ 100% দেওয়ার মধ্যে কোনো ইয়ে আমরা নেই। এক্সপেক্ট সত্যিই করিনি ফিল্ডিং এ যে এতটা। তুমি চিন্তা করো, প্রথম রান আউটটা, ফার্স্ট উইকেট যেটা ব্রেক থ্রু যেটাতে আসলো, তাসমিন বিটসের রান আউট, হ্যাঁ, ওই রান আউটটা না করলে তখন কিন্তু ওটা একটা বড় পার্টনারশিপ হলেও হতে পারে, পারতো। হ্যাঁ, ওই রান আউটটা হলো, সঙ্গে সঙ্গে আরেকটা উইকেট পড়ে গেল, একটা উইকেট পড়লো, সঙ্গে সঙ্গে আরেকটা উইকেট পড়লো। যাই হোক, তারপরে একটা পার্টনারশিপ বিল্ড আপ হচ্ছিল, যখন সুনেলুস আর লরা উলবার্ট খেলছিল, ভাবছিলাম এবার পার্টনারশিপ বিল্ড হচ্ছে, কিছু একটা হতে পারে। ওইখানেই হারমানপ্রীতের ওই চাল, শেফালি বর্মাকে বল দেওয়া, ওটা মাস্টার স্ট্রোক, ওটা কিন্তু মানে ব্যাকফায়ারও করতে পারতো, শেফালি বর্মা মার খেয়েও যেতে পারতো। কিন্তু যাই হোক, সাহসীদের, ভগবান সবসময় সাহসীদের সাথেই থাকে। তো আরেকটা জিনিস যেটা বলার, যাই হোক এগুলো হলো, দীপ্তি শর্মা কথা না বললে খুবই অন্যায় হবে, যেমন লাস্টের দিকে পুরোটা টানলো, এবং ব্যাটিং এ এবং বোলিং এ পরপর 5টা উইকেট তোলা, এবং লরা উলভার্টকে ইয়ে করা, ফ্লাইটে বিট করিয়ে ক্যাচ দিতে বাধ্য করা লং অনে। ক্যাচটাও ভালো হয়েছে, ক্যাচটা অসম্ভব সুন্দর, ওটাই টার্নিং পয়েন্ট হয়ে গেছে। 3বার ফাম্বেল করার পরে ক্যাচটা নিয়েছে। যাই হোক, আজ থেকে পরে আমি একটা ভাবছিলাম, খেলাটা দেখতে দেখতেও ভাবছিলাম, আমি যখন বড় হচ্ছি, তখন ছোট থেকে বড় হচ্ছি, 6-7 বছর বয়স, যখন ক্রিকেট আস্তে আস্তে শিখছি, তখন আমার বাবা, আমার পিসে মশাই খেলার খুব ভক্ত ছিল। পিসে মশাইয়ের কাছ থেকে শুনতাম যে 1983-তে এই হয়েছে, সেই হয়েছে। 1983-তে কপিল দেব 175 করেছে সেমিফাইনাল যাওয়ার আগের ম্যাচে, নট সেমিফাইনাল, অনেকে সেমিফাইনাল বলে, এটা কিন্তু ওটা সেমিফাইনাল ছিল না। জিম্বাবুয়ের সাথে এই ম্যাচটা না জিতলে সেমিফাইনাল যেতেই পারতো না ইন্ডিয়া। তো সেই ম্যাচে, সেই মরণবাচন ম্যাচে কপিল দেবের 175। তারপরে ভিভ রিচার্ডস ফাইনালে খেলা শেষ করে দিচ্ছিল, কপিল দেবের সেই ক্যাচ 33 গজ দৌড়ে, যেটা আমরা পরে হাইলাইটসে অনেক দেখেছি। মহিন্দর অমরনাথের লাস্টের দিকে নেমে ওইরকম ব্যাটিং, আর বোলিং এ ডিডব্লিউ বোলিং যেটা আমরা বলি, ওই বোলিং এ 3-4টে উইকেট পাওয়া। আমার আশা, মনের আশা, আমাদের পরের প্রজন্ম যখন বেড়ে উঠবে, তখন হয়তো কোনো এক ঠাকুমা দিদিমা তার নাতিকে বলবে, বা কোনো এক কাকিমা তার ভাইজিকে বলবে যে জানিস 2025-এ কোনো এক দীপ্তি শর্মা ছিল যে ফাইনালে 5 উইকেট 58 রান করেছিল, 5 উইকেটও পেয়েছিল, 58 রানও করেছিল। আবার কোনো এক শেফালি বর্মা ফাইনালে 87 রান, ঝোড়ো 87 রান করে দিয়ে গিয়েছিল। কোন এক হারমানপ্রীতের ক্যাপ্টেন্সি ছিল, কোন এক জেমিমা রড্রিগেজ সেমিফাইনালে অলমোস্ট একার হাতে অস্ট্রেলিয়ার মতন
মাইটি অস্ট্রেলিয়া, 7 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে বেরিয়ে গেছিল। ভারতকে উঠিয়েছিল। ভারতকে উঠিয়েছিল। না সত্যি এটার পেছনে অনেক কিছু, শুধু ক্রিকেট দিয়ে সবকিছু হয় না কিন্তু। আমি পড়লাম এর আগে ফাইনাল ম্যাচের আগের দিন 45 মিনিটের ভিজুয়ালাইজেশন সেশন একটা করানো হয়েছিল। সেখানে প্রত্যেককে বলা হয়েছিল তোমরা ফিল করো যে তোমরা ওয়ার্ল্ড কাপ জিতেছো, এবং ওটা দেখে আমার অদ্ভুত লাগলো যে তোমরা ফিল করো তোমরা ওয়ার্ল্ড কাপ জিতেছো। তোমরা প্রত্যেকটা মুহূর্তে ভাবো যে ওয়ার্ল্ড কাপ জেতার পরে যে আমাদের আতশবাজি হচ্ছে, শো হচ্ছে, সেগুলো তোমরা ফিল করো, চ্যাম্পিয়ন লেখা বোর্ডটা দেখো, এগুলোর অনেক এফেক্ট আছে, এগুলো নো হ্যাঁ, ডাউট। সেটা অবশ্যই মেন্টাল ব্যাপারটা খুবই জড়িত এটার সঙ্গে। এবং এই এখন রীতিমতন আমাদের এরা এটা খুবই এই ব্যাপারে ওয়াকিবহাল ম্যাক্সিমাম, যে ভিজুয়ালাইজেশন ব্যাপারটা খুবই এফেক্টিভ। তো প্রপারলি যদি ভিজুয়ালাইজেশন করা যায় তো সেই জিনিসটা ম্যানিফেস্ট করা খুব ইজি হয়ে যায়। হ্যাঁ, ওটা manifest করেছে। এবং আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম এই প্রসিডিওরটাকেই ফলো করেছিল। তবে আরেকটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে শেফালি ভার্মা ম্যান অফ দ্য ম্যাচ পেয়ে সেই ম্যান অফ দ্য ম্যাচটা ডেডিকেট করে দিয়েছে প্রতীক আরাওয়ালকে, যার জন্য ও টিমে চান্স পেয়েছে। এটা একটা গ্রেট জেস্টার। মানে 21 বছর 22 বছর বয়সী বাচ্চাদের থেকে ভাবাই যায় না। Exactly. এখনকার জেনারেশন আমার মনে হয় এইসব ব্যাপারে অনেক উন্নত, মানে এবং ম্যাচেও এরকমই এক্সপেকটেশন, মানে এক্সাইটমেন্ট ছিল যেগুলো আগেকার দিনের ম্যাচগুলোতে থাকতো। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। এই এক্সাইটমেন্ট গুলো এখনকার দিনের ম্যাচ থেকে হারিয়েই যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, খুবই প্রফেশনালিজম চলে আসছে। তো সেই ডাউন টু আর্থ খেলাটা, সেই জেতার জন্য লড়াইটা, এগুলো এখনকার ম্যাচে অতটাও মানে চোখে পড়ে না, যেটা কালকে উমেন্স ক্রিকেট। লড়াই হয়তো চোখে পড়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে ওই যে ডাউন টু আর্থ লড়াই যেটা বলছি, যে সবার সাথে সবার বন্ডিং, সবাই জানে। হয়তো আমি এখনো বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এখনো এদের অনেক উন্নতি করতে হবে, এখন অনেক উন্নতি করতে হবে, কিন্তু ওদের যতটুকু ক্ষমতা ততটুকু ক্ষমতাটাকে একটা মানে পয়েন্ট অফ রিটার্নে পরিণত করা, এটা যথেষ্ট কমেন্ডেবল এফোর্ট। যার কাছে যা আছে সে সেটা নিয়ে লড়াই করেছে। তো একদম তাই। এবং যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে দীপ্তি শর্মাকে যে তোমাদের স্ট্র্যাটেজি কি ছিল এই ফাইনাল খেলার আগে, তো দীপ্তি শর্মা একটাই আনসার করেছিল যে আমাদের স্ট্র্যাটেজি একটাই ছিল, সেটা খুব ক্লিয়ার কাট স্ট্র্যাটেজি ছিল। সেটা হলো আমাদের ম্যাচের আগে এটাই বলা হয়েছিল এবং আমরা এটাই ফলো করেছিলাম যে যার যতটুকু আছে, আমাদের কি রিসোর্স আছে কি নেই সেটা আমরা জানি না, আমাদের মধ্যে যা আছে সেটুকুনি আমরা 100% দিয়ে চেষ্টা করব। এবং প্রত্যেকটা আমার মনে হয় প্লেয়ার সেটাই করেছিল। তারপরে তুমি একটা জিনিস খেয়াল করেছো যে যখন কাপ তোলা হয়ে গেল, মানে মেন সেরিমনি শেষ, যখন মার্চ পাস্ট করছে, ঝুলন গোস্বামীকে প্রাপ্য সম্মান দেওয়া, মিথালি রাজকে প্রাপ্য সম্মান দেওয়া, অঞ্জুম চোপড়াকে প্রাপ্য সম্মান দেওয়া, সিনিয়রদের সম্মান দেওয়া, এটা আমার খুবই ভালো লেগেছে। এবং তাদেরকে ডেডিকেট করে দেওয়া, এটা তো স্মৃতিমান্ধানা এটা বলেছিল। দুর্দান্ত জেস্টার একটা দেখানো হয়েছে। মানে তারা দেখিয়েছে, আমাদের ওমেন্স ক্রিকেট টিম দেখিয়েছে যে, কারণ তাদের জন্যই কোনো না কোনো ভাবে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি এই জায়গাটা তৈরি হয়েছে। না সত্যি তাদের জন্য, এবং তাদের যা অবদান ভারতীয় মহিলা ক্রিকেট কোনোদিন ভুলতে পারবে না। কোনো রিসোর্স না নিয়ে ছেলেদের জামা কাপড় পরে খেলা থেকে আরম্ভ করে একটা ব্যাট নিয়ে 2জন বা 3জন খেলা, একজনের গোটা টিমে একটা স্পন্সরশিপ, একজনের হয়তো ব্যাটে, ঝুলন গোস্বামী কালকে বলছিল আমার কাছে, ঝুলন গোস্বামীর কাছে যেহেতু বড় একটা ফিগার, তার কাছে ব্যাটে স্পন্সরশিপ ছিল, সে সেই ব্যাট স্মৃতি মান্ধানাকে কখনো দিত, কখনো হরমনপ্রীতকে কোনো একটা ব্যাট দিত, এরকম করে করে খেলা হয়েছে। আজকে আমাদের মেন্স, আমি কম্পেয়ার করছি না, কখনোই কোনো জায়গায় কম্প্যারিজন উচিত নয়, কিন্তু মেন্স টিমে এক একটা প্লেয়ারের কাছে মিনিমাম আজকে একটা কিটব্যাট দেখবেন তো মিনিমাম 4 থেকে 5টা ব্যাট থাকে। তো রিসোর্স তুমি দিলে সেটা তুমি রিটার্ন তুমি পাবেই, তুমি যদি রিসোর্স অ্যাভেলেবেল, এবং সেটাতেই জয়সার ক্রেডিট যে সে প্রপার রিসোর্সটা অ্যাভেলেবেল করানোর ব্যবস্থা করে দিয়েছে। আজকে স্মৃতি মান্ধানা সেমিফাইনালের আগে ইনডোর সেশন দরকার ছিল, অন্য সময় হলে যখন বৃষ্টিতে প্র্যাকটিস বন্ধ, ইনডোর সেশন পেয়েছে, ঠিক আছে, যে যখন যেটা চাইছে তখন কিন্তু সে সেটা পাচ্ছে। তারপরে সব থেকে বড় কথা তো ডাব্লিউপিএল এর অনেক অবদান। মানে এটা ভালো লাগছে যে
এখন উমেন্স ক্রিকেট টিমটাকে আস্তে আস্তে জায়সা বা আমাদের এই বিসিসিআই বোর্ড এমন জায়গাতেই নিয়ে যাচ্ছে যে সেটাও তার প্রাপ্য সম্মানটা পায়। প্রাপ্য সম্মান তো অবশ্যই। এবং এটার দৃষ্টান্ত তো আছে, কারণ কালকের গ্যালারি পুরো ফুল ছিল। কালকের গ্যালারি পুরো ফুল ছিল, পুরো ফুল। 45 সালে মানে ডিওয়াই পাটিলে এটা এক্সপেক্টেড ছিল না, এর আগে অন্তত হয়নি, কখন আমরা দেখিনি যে এরকম ভাবে গ্যালারি ফুল হয়। তা আবার আর তুমি ভুলে করো না, ডিওয়াই পাটিল স্টেডিয়ামে 45,000 লোক ধরে, ওয়ানখেড়েতে 25,000 দর্শক ধরে, কিন্তু ডিওয়াই পাটিলে কিন্তু 45,000 ক্যাপাসিটি, পুরো ফুল ক্যাপাসিটি। মানে আনএক্সপেক্টেড রেজাল্ট কালকে। অবশ্যই অডিয়েন্সের একটা চিয়ার্স তো অবশ্যই মোটিভেট করার একটা অন্যতম প্রধান কারণ। তবে অনেক ট্রোলিং হয়েছে, অনেক লোক। আজকে আমার একটা জিনিস মানে খুব অবাক লাগে, মেয়েদের মানে কি সমস্ত অডসের, এটা কি সিনেমা যে মেয়েদের সমস্ত অডসের এগেনস্টে হ্যাঁ সবসময় একবারে টপে যেতেই হবে? যদি তুমি না পারো, ব্যাস তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাবে, তোমার কৃতিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে। হ্যাঁ, তো যাই হোক। আর এমন একটা এরাতে যেখানে আমরা প্রত্যেকটা মোমেন্টে এটাই বলতে থাকি ছেলে আর মেয়ের সমান সমান অধিকার। এক্স্যাক্টলি, ছেলে আর মেয়ের সমান সমান অধিকার, উইমেন এম্পাওয়ারমেন্ট, কত কিছু বলি, কিন্তু লোকের কথাতে কথাটা যতদিন না চেঞ্জ হবে, যতদিন না সাফল্যের সাথে ব্যর্থতাটাকেও গ্রহণ করতে শিখবে, ততদিন এটা মানে একটু মুশকিল। আর একটু ফ্লেক্সিবল হতে হবে। আর একটু অবশ্য ছেলেরাও হারার পরে অনেক রকম কিছু শুনতে হয়, যাই হোক, পার্সেল। তো হারমানপ্রীত কৌরকেও ইয়েতে জিজ্ঞেস করা হয়েছিল, প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের এগেনস্টে তো অনেক ট্রোলিং হয়েছে, অনেক কিছু হয়েছে, সামহাও এরকম ভাবে জিজ্ঞেস করা হয়েছিল, তো তাদের কিছু জবাব দেবেন না? আমার খুব ভালো লাগলো, হারমানপ্রীত কোনো জবাব দেয়নি, এবং শুধু তাই নয়, বলেছে যে এটাও আমাদের জন্য দরকার ছিল, ওটাও আমাদের দরকার ছিল, নয়তো আমরা বুস্ট আপ হতাম না। প্রচুর প্রচুর কৃতিত্ব আছে, প্রত্যেকে মরণপণ ভাবে কোনো কিছু চাইলে কিছু পাওয়া যায়, সেটার মানে প্রমাণ পাওয়া গেল একটাই। এবং একটা সব থেকে বড় ব্যাপার যেটা আমিও মনে প্রাণে বিশ্বাস করি, যে লাইফে আপস অ্যান্ড ডাউন আসবেই। তুমি যে গোলে পৌঁছাচ্ছ সেই গোলের রাস্তায় অনেক আপস অ্যান্ড ডাউন আসবে। তো এই আপস অ্যান্ড ডাউনকে যত আমরা ইজিলি অ্যাকসেপ্ট করতে পারবো, তত আমরা গোলে ফোকাস থাকতে পারবো এবং আমাদের গ্রোথে ওটা অনেক বেশি সাহায্য হবে। কারণ প্রত্যেকটা ডাউনস আমাদের শেখায় যে আমরা কি করে গ্রো করবো। তাই ডাউনটাকে অলওয়েজ অ্যাকসেপ্ট করা উচিত বলেই আমার মনে হয়। তা তোমার কি বলে, তোমার এই এরপরে কোনো এক্সপেকটেশন আছে? এরপরে তুমি কিভাবে খেলা দেখতে চাও এরপরে? নেই, এরপরে এই খেলাটার পরে তো ওমেন্স ক্রিকেটের উপর একটা ক্রেজ অবশ্যই বেড়ে গেছে। তো যেটা বললাম, এক্সাইটমেন্ট তো অলওয়েজ আপ থাকে। ফার্স্ট অফ অল যে একটা দেখবে তো এরপরে মেয়েদের, অবশ্যই। আমি একটা জিনিস আমার একটা এক্সপেকটেশন আছে, সেটা হচ্ছে এখন ভারতবর্ষের ক্রিকেটে কিন্তু এখনো মেয়েদের কোনো 4 ডে গেম নেই। কোনো হ্যাঁ, ওয়ান ডে টুর্নামেন্ট হয়, আমি চাই রঞ্জি ট্রফির মতন একটা মেয়েদের টুর্নামেন্ট হোক স্টেট ওয়াইজ, যাতে মেয়েরা স্টেটকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারে, এবং তাদের একটা মানে টোটাল স্টেট ওয়াইজ একটা টুর্নামেন্ট দিয়ে শুরু হোক না। WPL এসছে, এটাও আসুক, আস্তে আস্তে এটাও পাবে, এখান থেকে প্রচুর প্লেয়ার বেরোবে, তখন কম্পিটিশনস তৈরি হবে প্রচুর। মানে মানি জেনারেশনের দিকে এখন অতটা লক্ষ্য রাখা উচিত না, এখন প্রোডাক্ট জেনারেশনের দিকে লক্ষ্য রাখা উচিত। প্রচুর পরিমাণ প্রতিভা বেরোবে, এখান থেকে ওখান থেকে আসবে, যারা ভবিষ্যতে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করবে। মেয়েদের এই হওয়াটা খুব জরুরি। মেয়েদের রঞ্জি ক্রিকেট প্লাস মানে রঞ্জি ক্রিকেট মানে রঞ্জি ট্রফির মতন 4 ডে লেভেলের ক্রিকেট। আরেকটা জিনিস এক্সপেকটেশন, সেটা হচ্ছে মেয়েদের ক্রিকেট এবার একটু বাড়া উচিত। একটা বছর তোমাকে একটা ফান ফ্যাক্ট বলবো, ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম 2006 সালের থেকে এখনো অব্দি কোনো টেস্ট ম্যাচ হারেনি। কি বলছো? হ্যাঁ, 2006 সাল থেকে এখন অব্দি কোনো টেস্ট ম্যাচ হারেনি, কিন্তু কটা টেস্ট খেলেছে? 8 থেকে 10টা টেস্ট খেলেছে মাত্র। এত কম চান্স পাওয়ার কারণটা কি? টেস্ট ম্যাচটা এক্স্যাক্টলি সেটাই বলার। মেয়েদের ক্রিকেটে টেস্ট ম্যাচের সংখ্যা বাড়ানো উচিত এবারে। মেয়েদের ক্রিকেটে টেস্ট ম্যাচের সংখ্যা বাড়ানো উচিত। একটা পূর্ণাঙ্গ সিরিজ যদি আমরা করি, কেউ কি দেখবো না? সবাই অবশ্যই দেখবো। যেমন খেলতে আসে অস্ট্রেলিয়া, ইন্ডিয়াতে আসলো, হ্যাঁ 3টে ODI, 2টো T20, হ্যাঁ 5টা টেস্ট খেলে। আমি সেটা অতটা বলছি না, অতটা লেভেলেও যাচ্ছি না। একটা টেস্ট খেলুক, 2টো T20 খেলুক, 3টে ODI খেলুক, হতে পারে। লোকের ক্রেজ বাড়তে বাধ্য মেয়েদের ক্রিকেট নিয়ে,
হ্যাঁ এই অবশ্যই আমার মনে হয় দর্শক বাড়ানোর জন্য সবার ফার্স্ট যেটা মাথায় রাখা উচিত যে মেন্স ক্রিকেট আর ওমেন্স ক্রিকেট কনফ্লিক্ট হলে চলবে না, মানে হ্যাঁ কনফ্লিক্ট হলে চলবে না, কিন্তু আলাদা আলাদা টাইম, মেয়েদের ক্রিকেটে প্রচুর টাইম, ট্রাইনেশন সিরিজও করা যেতে পারে। যাই হোক বিসিসিআই এগুলো নিয়ে ভাবা উচিত যে ইয়ে করা যায়। আমার মনে হয় এরপরে বিসিসিআই এইগুলো নিয়ে ভাববে, কারণ আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপের আগে কেউই হয়তো এক্সপেক্ট করেনি যে এবারে ওমেন্স ক্রিকেট টিম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন না এক্সপেকটেশন ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেমন আমি বলছি না যে একদম মানে পাড়ার রকে রকে সব জায়গায় যে এক্সপেকটেশন, সবার এক্সপেকটেশনের মূল্য সবাই দিতে পারে না। কেউ মহিলাদের ক্রিকেটের কেউ কিছুই জানে না, হঠাৎ করে এক্সপেকটেশন করে বসে রইলাম তা তো হবে না। তাদেরকে প্রপার, আমি বারবার এটাই বলছি, প্রপার রিসোর্স অ্যাভেলেবিলিটি করাতে হবে, ওটা প্রচন্ড দরকার। যা দরকার তাই দাও। ভারতবর্ষের মানে এই যে অলিম্পিক্সে তুমি দেখো মেয়েরা কতগুলো মেডেলস এনে দিয়েছে, প্রথমের পর প্রত্যেকটা মেডেলস, এখন তো ছেলেদের থেকে মেয়েদের মেডেলস এর ট্যালি বেশি ইন্ডিয়ার ক্ষেত্রে, আরো বাড়াতে হবে। যাই হোক, হ্যাঁ কিন্তু তোমার একটা জিনিস, তোমাকে আমি একটা ফান ফ্যাক্ট বলছি। তোমার মনে আছে অস্ট্রেলিয়া ম্যাচের কথা, অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনাল ম্যাচের কথা তোমাকে কি বলেছিলাম বলো? আমি যখন তোমাকে ফোন করেছিলাম তখন আমি তো ভেবেছিলাম যে ম্যাচটা হেরেই যাবে, কারণ এতটা রান টার্গেট চেস করা নট এ ম্যাটার অফ জোক, তো আবার অস্ট্রেলিয়ার সাথে। তো আমি বলেছিলাম যাক তাহলে পরে মনে হয় এখানেই শেষ হয়ে গেল, এখানেই গেল প্রত্যেকবারের মতন, এখানেই হেরে বাড়ি ফিরে আসতাম। কিন্তু তুমি তখন বলেছিলে যে না, একদমই সেটা নয়, কারণ জেতার চান্স আছে। না জেতার চান্স আছে, আমি তখন হ্যাঁ জেতার চান্স আছে, কারণ একটা কারণেই বলেছিলাম যে 338 রান। কি ভেবে বললে তুমি এটা? না আমি আসলে ব্যাপারটা, আমি খেলাটা খুব মন দিয়ে ফলো করছিলাম খেলাটা। প্রথমত যেভাবে ওপেনিং, অস্ট্রেলিয়া ম্যাচের ওপেনিংটা যেভাবে শুরু হয়েছিল, যে ইয়েতে ওপেনিং এ ফোব লিচফিল্ড আর অ্যালিসা হিলি আউট হয়ে গেছে তাড়াতাড়ি, কিন্তু ওদের তারপরে যে অ্যালিস পেরির সাথে যে পার্টনারশিপটা হলো, ওই পার্টনারশিপে অলমোস্ট অস্ট্রেলিয়া 6.5 রান রেট নিয়ে এগোচ্ছে। তো জেনারেলি অস্ট্রেলিয়ার একটা ইয়েই আছে, 30 ওভারে যা করে 50 ওভারে গিয়ে ওটা ডবল করে, যদি 3-4টে উইকেট থাকে। 30 ওভারে ওটা অলমোস্ট 200-200 কাছাকাছি রান। আমি বললাম 400, 350-400 তো হবেই যদি ইন্ডিয়া খুব ভালো বোলিং করে। কিন্তু ইন্ডিয়ার লাস্ট মুহূর্তে, এটা কেউ লক্ষ্য করেনি, আমি জানি না কেউ কজন লক্ষ্য করেছে, ইন্ডিয়া লাস্টের 20 ওভারে অসম্ভব নিয়ন্ত্রিত বোলিং করেছে এবং পরপর উইকেট ফেলে গেছে ওই সময়। মানে অ্যানাবেল সাদারল্যান্ড যেভাবে হোক রান আউট করেছে, ঠিক আছে, অ্যানাবেল সাদারল্যান্ড বোধহয় রান আউট হয়েছে। তো পরপর ওদের যত বড় বড় প্লেয়ার গুলো রয়েছে, যাই হোক গার্ডনারকে আউট করতে পারেনি, গার্ডনার লাস্টে বেরিয়ে গেছে, মাত্র রানটা আরো কম হতো। যাই হোক তাও 48 ওভারে গার্ডনার রান আউট হওয়ার পরে লাস্ট 2 ওভারে মাত্র 7 রান উঠেছে। তো আমি তখন ভাবছিলাম অস্ট্রেলিয়া মনে হয় 20 রান কম করে ফেললো। তো সেইটা দেখে তখন আমার মনে হয়েছিল যে 338 রান ইন্ডিয়া 300, তার আগে সেমিফাইনাল ম্যাচে, এই সেমিফাইনালের আগের ম্যাচে নিউজিল্যান্ড ম্যাচে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালই ছিল ওটা, ওখানে 48 ওভার ইন্ডিয়া 341 করেছিল। তো সেটা যদি করতে পারে, মাথায় একটু ঠান্ডা রাখলে করাটা খুব একটা মানে অস্বাভাবিক নয়। আজকালকার তো উইমেন্স ক্রিকেটে প্রচুর রান উঠছে, এই ওয়ার্ল্ড কাপে 3-4 300+ রান হলো 300+ চেজ হলো। সেই দেখে তখন ভাবছিলাম যে হয়ে গেলেও যেতে পারে না, মানে হওয়ার একটা ভালো চান্স আছে। কিন্তু স্মৃতিমন্দানা আউট হওয়ার পরে আমার যথেষ্ট ভয় লেগে গেছিল। আমি কারণ সেমিফাইনালের মতন চাপ, এটা এমন নয় যে নর্মাল একটা ম্যাচ। স্মৃতিমন্দানা আউট হওয়ার পরে আমি প্রায়, আমি সত্যি কথা বলছি, অনেস্টলি বলছি, আমি প্রায় আধ ঘন্টা মতন আমি বন্ধ করে রেখেছিলাম। আধ ঘন্টা মতন বন্ধ রেখেছিলাম, মোবাইলে দেখছিলাম খেলাটা তখন, কেননা আমি বাইরে ছিলাম। তো তারপরে আধ ঘন্টা বাদে তখন চালিয়ে দেখছি, তখন 140 ফর 2 রয়েছে। তখন থেকে আবার দেখতে শুরু করলাম যে না, কিছু হলে হতে পারে। 140 থেকে 2 হলো, 160 থেকে 2, 180 থেকে 2 করে, তারপরে ওরা একটা 220 ফর 2 ফুই এরকম ছিল। তখন আমি ভাবলাম যে এবার হতে পারে। তারপরে তো হারমান আউট হয়ে গেল, কিন্তু জেমিমা দুর্দান্ত টেনে নিয়ে গেছে, লাস্ট অব্দি ছিল, ওটা দরকার ছিল। আর ফাইনালে কোনো একটা মুভমেন্টস বলো, কোনো একটা মুভমেন্ট, একটা টার্নিং পয়েন্ট বলো যেটা তোমার কাছে, তুমি দেখি বলো, দেখি ফাইনালে একটা টার্নিং পয়েন্ট বলো যেটার জন্য ম্যাচ ঘুরে গেছে, কি মনে হয়? আমার তো মনে হয় ক্যাচটা, হ্যাঁ টু সাম এক্সটেন্ট ওই ক্যাচটা ঠিক আছে, আমার জোতের নেওয়া ওই ক্যাচটা, আমার তো ওই ক্যাচটা না নিলে পরে হতো। হ্যাঁ টু সাম এক্সটেন্ট ওই ক্যাচটা বলাই যায়। আর একটা ছিল রান আউট তার আগে। হ্যাঁ ফার্স্ট না, আমার আরেকটা জিনিস, আমার টার্নিং পয়েন্ট, হ্যাঁ ক্যাচটা নো ডাউট ওটা একটা টার্নিং পয়েন্ট, কিন্তু আমার কাছে একটা টার্নিং পয়েন্ট আলাদা আছে। আমার কাছে হচ্ছে টার্নিং পয়েন্ট শেফালি ওয়ার্মার পরপর 2 বলে মারিজান ক্যাপ আর সুনীল লুইস দুজন অ্যাকিউমুলেটরকে আউট করা। মানে অ্যাকিউমুলেটর ইন দ্য সেন্স হচ্ছে
অ্যাকুমুলেটর তারাই হয় তারা যারা কিন্তু, যেমন জেমিমা রড্রিগেজকে আমরা মেয়েদের ক্রিকেটে অ্যাকুমুলেটর বলি। মানে কি, ওকে ঘিরে বাকিরা খেলবে। তো সুনীল লুস, মারিজন ক্যাপ, এরা এরকম একটা প্লেয়ার, এরকম দুজন প্লেয়ার যাদেরকে ঘিরে সবাই অ্যাটাকিং ব্যাটসম্যান, সাউথ আফ্রিকার টিমে তো ম্যাক্সিমাম অ্যাটাকিং ব্যাটসম্যান। তো ওরা একটু কমফোর্ট জোন পায় যখন উল্টো দিকে এরকম এই সুনীল লুস বা এই লরা উলভার্ট তো ছিলই, কিন্তু এই মারিজন ক্যাপের মতন প্লেয়ার থাকে। তো এরা এরা একটা দিক পুরো ধরে রাখে। ওদের দুজনকে পরপর দু বলে অত সহজে পেয়ে যাওয়ায় আমার মনে হচ্ছে ম্যাচটা তখন ওখানে খুলে গেছে। তার আগে অব্দি ওদের দুজনের আউটের আগে সাউথ আফ্রিকা একদম স্মুথলি এগোচ্ছিল, কোনো হিকাপস হয়নি। আর ইন্ডিয়া চেষ্টা করেই যাচ্ছিল। 20 ওভারের পরে যখন এই বলটা দিল, ওদের কমফর্ট জোনটাকে ব্রেক করে এক্স্যাক্টলি, আমি দেখছিলাম 20 ওভার থেকে 30 ওভারের মধ্যে, 10 ওভারের মধ্যে খেলাটা ঘুরেছে। 10 ওভারে 37 রান 3 উইকেট। যখন তুমি চেস করতে যাচ্ছ একটা টার্গেট অলমোস্ট 300, 6 করে রান রেট রিকোয়ার্ড, ওই সময় একটা ফেজে তুমি 37 রান দিয়ে তুমি 3টে উইকেট হারিয়ে যাচ্ছ, তাও আবার টপ অর্ডারে 3টে উইকেট, তখন তুমি ম্যাচে অনেকটাই পিছিয়ে গেছো। তারপরে যতটুকু হচ্ছিল লরা উলভার্টের চেষ্টা থেকে হচ্ছিল। তো যাই হোক, তারপরে ওই চাপে পড়ে যাওয়ার জন্য ওই ক্যাচটা, হ্যাঁ ওই ক্যাচটা, ওটা তো চাপে পড়ে উল্টো দিকের উইকেটের পরে চাপে, নয়তো ওরকম শট খেলেই না, নর্মাল গ্রাউন্ডেড খেলে যাবে। উল্টো দিকে দেখছে, উল্টো দিকে রান আসছে না, উইকেট পড়ছে, রিস্ক ওকে নিতেই হবে। ওকে রিস্ক নিতে বাধ্য করানো হয়েছে, ওই শটটা, লফটেড শটটা তুলতে বাধ্য করা হয়েছে তাকে। তো এটাই আমাদের ভারতের মেয়েদের কৃতিত্ব, সবকিছু স্নায়ুর চাপ সামলে শেষ অব্দি যে মানে বেরিয়ে আসা। এবং তুমি লক্ষ্য করছিলে কালকে হারমানপ্রীত কৌরের ফেসে অলওয়েজ একটা স্মাইল ছিল, কিন্তু খুব কাম ছিল। হ্যাঁ, মানে এটা কোনো অবস্থাতেই ওর মধ্যে কোনো উত্তেজনা কিন্তু বাইরে থেকে প্রকাশ পায়নি। এটা গত হারমানপ্রীত কিন্তু আগে পুরো অন্যরকম ছিল। আগে প্রচন্ড একটু অ্যাগ্রেসিভ ছিল, একটু উগ্র স্বভাবের ছিল, কিন্তু লাস্ট 3 বছরে নিজেকে অনেকটা চেঞ্জ করেছে। আমি জানি না কিসের জন্য, মেন্টাল প্রসেসের উপরে কাজ করেছে। হ্যাঁ, হয়তো হতে পারে মেন্টাল প্রসেসের উপরে কাজ করেছে, বা ও বুঝতে পেরেছে অ্যাটলিস্ট যে নিজের কোথায় কোথায় ল্যাকুনা রয়েছে। দেখো, ভুল সবারই থাকে, কিন্তু ভুলটা রেকটিফাই করাটাই হচ্ছে নিজের ভুলটাকে বোঝা, নিজের ভুলটাকে বুঝে সেটার উপরে কাজ করা, রেকটিফিকেশন করা, সেটার উপরেই একটা মানুষের ওভারঅল স্টেপ বাই স্টেপ উন্নতি নির্ভর করে। তো যাই হোক, কালকে একটা জিনিস ভালো লেগেছে যে হারমান কখনো প্যানিক করেনি। এর আগে আমি যতগুলো খেলায় দেখেছি, যতগুলো ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইয়েতে, আমি দেখেছি হারমানের কাছে কোনো একটা কিছু একটা স্টিক করে চলে আসে। হ্যাঁ, যে প্রথম কথা কাম রাখতে পারে না, মানে কোনো একটা প্ল্যান এ ওর কাছে আছে, কিন্তু প্ল্যান বি নেই। কিন্তু কালকে কিন্তু প্ল্যান বি হারমান দেখিয়েছে, চাইলেও প্ল্যান বি করতে পারে। মানে এবং সেটা এই কারণেই হয়তো সম্ভব হয়েছে কারণ ওর মাথা একদম ঠান্ডা ছিল। হ্যাঁ, মাথা খুব ঠান্ডা ছিল। এটা তার একটা রিজন। কারণ মানুষ যখনই অ্যাগ্রেসিভ বা টেনশনের মধ্যে পড়ে যায়, তখনই আমার মনে হয় প্ল্যান গুলো ঠিকঠাক ওয়ার্কআউট হয় না। একদম। এবং আমি কালকে আরেকটা জিনিসও নোটিস করেছি, হারমান কিন্তু অলওয়েজ নিজে চেস্টে হাত দিয়ে কিছু একটা প্রে করছিল অলওয়েজ। আমার মধ্যে এটা অলওয়েজ কোয়েশ্চেন আসছিল যে ও কি অ্যাকচুয়ালি কি ও ভগবানের সাথে কানেক্ট করছিল, না নিজেকে কিছু বলে মোটিভেট করার চেষ্টা করছিল, না নিজেকে কাম থাকতে বলছিল। তো এই কোয়েশ্চেনটা আমার মধ্যে অ্যারাইজ হয়েছে। এটা ওকে সাংবাদিক সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছে, প্রেস কনফারেন্সেও জিজ্ঞেস করা হয়েছে, তখন বলছে না আমি এটা বলতে পারবো না, এটা আমার একদম পার্সোনাল ব্যাপার। তো মেবি সামথিং, কেউ তো কি করে নিজেকে অনুপ্রাণিত করবে সেটা তার ব্যাপার, কিন্তু সামহাও যেটাই করুক না কেন, যেটার জন্য নিজেকে অনুপ্রাণিত করুক না কেন, খুব কাম ছিল। এই কামনেসটাই দরকার। যে কোনো একটা চ্যাম্পিয়ন্স টিমে দেখবে তুমি সহজে বিহবল হয়ে যায় না। ধাক্কা কিন্তু অনেক এসেছিল, পরপর অনেক মানে ইয়ে এসেছিল, কিন্তু নিজেদের বিশ্বাসটা যদি অটুট থাকে তো যে কোনো সিচুয়েশন থেকে ইজিলি বেরিয়ে আসা যায়। এটা ক্রিকেট, শুধু ক্রিকেট লেসন নয়, এটা লাইফ লেসনও বটে। ধাক্কা তোমার জীবনে আসবেই, কিন্তু সেই ধাক্কাতে নিজের কামনেসটা প্রচন্ড জরুরি, নিজেকে ওভারকাম করার বিশ্বাসটা জরুরি। এবং হ্যাঁ, এটাই এক্স্যাক্টলি, বিশ্বাসটা থাকাটা খুব জরুরি। তাহলে যে কোনো ধাক্কা থেকে বেরিয়ে আসা যায়, কোনো ইয়ে হয় না। আপনাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম, আমরা নিজেরাই ইনফ্যাক্ট গল্প করলাম। এরপরে আস্তে আস্তে আমরা একটু স্যাভি হই, আপনাদের সাথেও গল্প করব। অনেক রকম প্ল্যানস আছে, ক্রিকেট নিয়ে অনেক রকম আড্ডা মারা যাবে, ক্রিকেটের অনেক গল্প করব আমরা। হ্যাঁ, আমাদের এই ছোট্ট চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করবেন, দয়া করে একটু প্রথম দিকে গিয়ে তো শেয়ার সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন যদি ভালো লাগে তো। আর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি কমেন্টে জানাবেন যে কি হ্যাঁ জানাবেন অবশ্যই, নাহলে তো রেকটিফাই করার সুযোগই পাবো না। এবং একটুখানি মানিয়ে গুছিয়ে ক্ষমা করে নেবেন। তো চলুন, আজকের মতন আলোচনা আমরা শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।